আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে তৃতীয় অধ্যায় নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই অধ্যায়টির সেশন 2 নিয়ে আলোচনা করব। আর এই সেশন 2 তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সেশন 2 বলা হয়েছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। এরপর এই সেশন 2 লেখাগুলোতে বলা হয়েছে আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা কতটা সহজ হয়। সহজ হওয়ার কারণ হলো আমরা জানতে পারছি যে আমরা কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারি, কিভাবে সেবাটি পাব, আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি। তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য ও কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ। শুধু তাই নয়, সেবা সম্পর্কিত যে কোনো তথ্য আমরা সহজেই জানতে পারছি। সেবা প্রদানকারী সংস্থাও আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি সহজে পেতে পারি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতার লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকদের জন্য কোনো সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ ও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জানার অধিকার বোঝায়। এভাবেও বলা যায় যে স্বচ্ছতা হলো একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তার সকল তথ্য প্রবাহ অবাধ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা। এই তথ্য প্রবাহ দেশের সকল স্তরে জনগণের কাছে সহজবোধ্য করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য আইনও রয়েছে। তাই ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানের সুযোগ রাখা হয়েছে। এরপর তোমাদেরকে এখানে জবাবদিহিতায় বলা হচ্ছে সকল প্রতিষ্ঠান নাগরিকের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে। যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দিবে এবং এজন্য ওই প্রতিষ্ঠানের সকলে সেবার আবেদনকারীর কাছে দায়বদ্ধ। যিনি সেবা নিতে আসবেন তার সকল ধরনের সেবা দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায় সেজন্য ওই প্রতিষ্ঠানের সকলে নিয়োজিত। এই জন্য সেবা নিতে আসা ব্যক্তির আবেদন কোন অবস্থায় আছে এবং কখন তা সম্পন্ন করে তা বুঝিয়ে দিবে, তার জন্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জবাবদিহি করতে বাধ্য। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এখন আরও সহজ হয়েছে। এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসেই। যেহেতু এখনও তার বয়স 18 হয়নি তাই তার মাকেই অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায়, তাই তার বোন তার মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ই পাসপোর্টের জন্য অনলাইনের আবেদনের একটি স্ক্রিনশট দেখানো হচ্ছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে শুরুতে দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনাগুলো ভালোমতো পড়ে নিলেন। ই পাসপোর্টের জন্য কি কি তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়ায় অনলাইনে আবেদনের আগে তিনি সকল তথ্য হাতের কাছেই রাখলেন। এজন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন। দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলায়ও তার মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন, যেটা 5 বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল। আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি মেসেজ জানিয়ে দেওয়া হলো যে কোন দিন কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনলাইনের কিছু কপি দেওয়া হয়েছে। এখানে প্রথম কপিতে বলা হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবায় জবাবদিহিতা। এখানে বলা হচ্ছে ই পেমেন্ট। এরপরে এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিকের তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো। তবে একই দিনে অনেক আবেদনকারী বায়োমেট্রিক্স তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসায় অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ের অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে। এজন্য কাজ শেষে দিনিয়াত কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক্স তথ্য দেওয়া সম্পূর্ণ করে বাসায় ফিরে আসতেই মেসেজে জানতে পারলো কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পাসপোর্টের যেই বায়োমেট্রিক্সের কাজগুলো হয়েছিল এরপর তাদেরকে একটি মেসেজের মাধ্যমে জানানো হয়েছিল। এই মেসেজের স্ক্রিনশট এখানে দেখানো হচ্ছে আর এখানে বলা হচ্ছে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে নাগরিক সেবায় স্বচ্ছতা। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট দিনে দিনিয়াতের মা পাসপোর্ট অফিসে আবেদন জমার রসিদ জমা দিলে তাকে একটি সিরিয়ালের টোকেন দেওয়া হলো। নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী ডাকলে তিনি দিনিয়াত ও তার বোনকে নিয়ে কাউন্টার হতে পাসপোর্ট সংগ্রহ করলেন। পাসপোর্ট গ্রহণ করতেও দিনিয়াতকে অনেক ভিড় ঠেলে সামনে যেতে হয়েছে, তাই বাসায় এসে সে খুব ক্লান্ত হয়ে যায়।
এরপর তোমাদেরকে এখানে এই বক্সের লেখাগুলোতে বলা হয়েছে বাংলাদেশের সকল নাগরিক এখন ই পাসপোর্ট পাচ্ছেন। ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক্স পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে। এই ইলেকট্রনিক চিপের মধ্যে বায়োমেট্রিক্স তথ্য সংরক্ষিত থাকে, যেখানে পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশের ই পাসপোর্টে ব্যক্তির ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়। প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য ও 18 বছর বয়সের নিচের ব্যক্তির জন্য জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টে দেওয়া হয়। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই তথ্যটি হচ্ছে ই পাসপোর্টের। এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য ধাপগুলো লিখে রাখতে পারো তা আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা নমুনাটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য যে ধাপগুলো অনুসরণ করে তোমাদের বইয়ের 78 পৃষ্ঠার ঘরটিতে যেভাবে লিখে রাখতে পারো। প্রথমেই অনলাইনের পাসপোর্টের জন্য আবেদন করা। দিনিয়াতের মা প্রথমে পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন। এরপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন। এরপরে ধাপটি হচ্ছে পাসপোর্টে ফি জমা দেওয়া। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন। এরপরে ধাপটি হচ্ছে ছবি তোলা। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিন ও কখন যেতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন। এরপরের ধাপটি হচ্ছে বায়োমেট্রিক্স তথ্য প্রদান। এই ধাপে ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক্স তথ্য প্রদান করতে হলো। এই তথ্যের মধ্যে রয়েছে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির তথ্য। এরপরের ধাপটি হচ্ছে পাসপোর্ট সংগ্রহ। এই ধাপটিতে বায়োমেট্রিক্স তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছে তা তোমাদের বইয়ের 78 পৃষ্ঠার ঘরটিতে লিখতে পারো। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে উপরের ঘটনা একটি ই পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিক সেবা পাওয়ার জন্য যেসব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো সহজে যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে, অনলাইন আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি। আবার যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারেন, যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি। এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতা ক্ষেত্রগুলো চিহ্নিত করি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি ওয়েবসাইট দেখানো হচ্ছে। এই ওয়েবসাইটটি হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে পাসপোর্টের জন্য আবেদন করা যায়। তোমাদেরকে এই ওয়েবসাইটের স্ক্রিনশটের জন্য বলা হচ্ছে ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের মধ্যে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এরপরে এখানে এই নির্দেশনাটিকে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে, তার মানে এগুলো হচ্ছে স্বচ্ছতা। এরপরে এখানে আবেদনপত্রের স্ট্যাটাস চেক, এটিকে চতুর্ভুজ দেওয়া হয়েছে, আর এখানে যোগাযোগকে চতুর্ভুজ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে জবাবদিহিতা। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ওয়েবসাইটটিতে গোল চিহ্ন দ্বারা স্বচ্ছতা এবং চতুর্ভুজ চিহ্ন দ্বারা জবাবদিহিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।